আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা সাজেশন সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা এমসিকিউ, এসএকিউ 2 নম্বর ও 5 নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো প্রথমে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে যে পঞ্চম অধ্যায় রয়েছে পরিবেশ ও তার সম্পদ অধ্যায়টিকে ভালোভাবে একবার রিডিং করে নেবে, তারপর এখানে প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 9 জীবনবিজ্ঞান বিষয়ের তোমাদের পঞ্চম অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। আর যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো নিতে পারবে। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে। ওকে, তো চলো আমরা এখন প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখব। 1 নম্বর থেকে বলা হচ্ছে কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ। এখানে অপশান দেওয়া আছে কয়লা, পেট্রোলিয়াম, বন না খনিজ পদার্থ। তো কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? উত্তর হচ্ছে বন। বনকে কিন্তু আবার পূরণ করা সম্ভব, অর্থাৎ বেশি বেশি গাছ লাগালে বনকে আবার পূরণ করা যায়, কিন্তু বাকি সম্পদগুলোকে একবার শেষ হয়ে গেলে সেগুলোকে আর পূরণ করা সম্ভব হয় না। এবার 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, যেসব পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল তাদের বলা হয় বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, বাধ্যতামূলক পরজীবী না ফ্যাকাল্টেটিভ পরজীবী। তো যেসব পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল তাদের বলা হয় বাধ্যতামূলক পরজীবী। 3 নম্বরে জীবের অপত্য সৃষ্টির হারকে এক কথায় বলা হয় জন্মহার, মৃত্যুহার, পরিযান না ফ্যাকান্ডিটি। তো জীবের অপত্য সৃষ্টির হারকে এক কথায় বলা হয় জন্মহার। অপত্য সৃষ্টি মানে হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার আর কি। এরপর 4 নম্বর হচ্ছে পানীয় জল সংকটের কারণ কোনটি বলে তুমি মনে করো। এখানে অপশান রয়েছে প্রথমে কৃষিক্ষেত্রে স্যালো পাম্পের অত্যাধিক ব্যবহার, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের কিছু অংশের জলে মিশে যাওয়া, এরপর শহরের বর্জ্য পদার্থ জলাশয়ে মেশা, এরপর রয়েছে সবগুলি। তো এখানে পানীয় জল সংকটের কোনটা কারণ সেটা লিখতে হবে। এখানে যে প্রথম যে 3টি কারণ রয়েছে ক, খ, গ, এই সবগুলো কিন্তু পানীয় জল সংকটের এক একটি কারণ। তো আমরা উত্তর লিখবো অপশন ঘ, অর্থাৎ সবগুলি। 5 নম্বর থেকে প্রশ্ন, কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস পাওয়ার হারকে বলা হয় ফেকান্ডিটি, মৃত্যুহার, জন্মহার না পরিযান। তো কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস পাওয়ার যে হার তাকে বলা হয় কি মৃত্যুহার। যে জীব পোষক থেকে পুষ্টিরস শোষণ করে তাদের বলা হয় মৃতজীবী, মিথজীবী, পরজীবী না পতঙ্গভোগ। তো যে জীব পোষক থেকে পুষ্টিরস শোষণ করে তাকে বলা হয় কি পরজীবী। ঠিক আছে, পোষক বলতে এই যে পরজীবী প্রাণী বা উদ্ভিদ যাই হোক না কেন, সে যে জায়গা থেকে তার পুষ্টিরসটা শোষণ করে যার কাছ থেকে তাকে বলা হয় কি পোষক। যেমন উকুন, মাথার উকুন মানুষের মাথা থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করে, তো মানুষ যেটা মানুষকে বলা হবে এখানে পোষক, এবং যে উকুন সেটা হচ্ছে পরজীবী হবে। ঠিক আছে, এরপর 7 নম্বর দাগে যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায় তাদের এক কথায় বলা হয় সেমোফাইট, এরপর স্যামোফাইট, লিথোফাইট, সিওফাইট না এরপর রয়েছে হেলিওফাইট। তো যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায় তাদের এক কথায় বলা হয় স্যামোফাইট। কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়? অ্যাকোয়াকালচার, এপিকালচার, ভেষজ চাষ না লাক্ষা চাষ। তো কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়? উত্তর লিখবে অ্যাকোয়াকালচার। 9 নম্বর দাগে দুটি জীবগোষ্ঠীর মধ্যেকার আন্তঃক্রিয়ায় যে জীবটি আশ্রয়দাতার থেকে পুষ্টিরস শোষণ করে তাকে বলা হয় শিকারী, শিকার, পরজীবী না মিথজীবী। তো দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যেকার আন্তঃক্রিয়ায় যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস শোষণ করে তাকে বলা হয় কি শিকারী বলা হয়। এরপর 10 নম্বর দেখে কোনটি জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত নয়? জলচক্র, জীবনচক্র, গ্যাসীয় চক্র না পাললিক চক্র। এখানে উত্তর লিখবে জীবন চক্র, এটা জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত নয়। এরপর হচ্ছে দেখো 11 নম্বর দেখে প্রোটো কোঅপারেশন একটি উদাহরণ হলো সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমন। এরপর রয়েছে ফিতাকৃমি ও মানুষ, কলসপত্রী ও পতঙ্গ সবগুলি। এখানে রয়েছে কি প্রোটো কোঅপারেশন এর একটি উদাহরণ হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমন, এটা উত্তর লিখবে। 12 নম্বর থেকে আন্তঃ সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে বলা হয় খাদ্য জাল, গ্রেজিং খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল না খাদ্য পিরামিড। তো আন্তঃ সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে বলা হয় খাদ্য জাল। 13 নম্বর থেকে মরুভূমিতে বসবাসকারী ইঁদুর জলের চাহিদা কিসের সাহায্যে মেটায়? খাদ্য, গর্তের আর্দ্রতা, জলীয় বাষ্প না চর্বির জারণ। উত্তর হচ্ছে চর্বির জারণ। আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তার নাম হচ্ছে ফ্লোরোসিস, ব্ল্যাকফুট ডিজিজ, মিনামাটা রোগ না
ডিসলেক্সিয়া। সঠিক উত্তর হচ্ছে আর্সেনিকের প্রভাবে মানবদেহে ব্ল্যাক ফুট ডিজিজ এই রোগটা হয়। এরপর দেখো 15 নম্বর দেখে কমিউনিটির অন্তর্গত বিভিন্ন পপুলেশনের মধ্যে কোন আন্তঃক্রিয়াটিকে প্লাস প্লাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় যেখানে উভয় প্রজাতিরই লাভ হয়। এখানে অপশন রয়েছে সহযোগিতা, পরজীবিতা, খাদ্য খাদ্য সম্পর্ক না প্রতিযোগিতা। উত্তর হবে সহযোগিতা। তো এরপরের প্রশ্নোত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করবে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নোত্তরগুলো দেখবো। এরপর আমরা কিছু এক কথায় উত্তর দেওয়া যে প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন এবং তার উত্তর দেখবো 1 নম্বর মানের যেগুলো প্রশ্ন। তো প্রথম 1 নম্বর দেখে বাস্তুবিদ্যা কি? উত্তর লিখবো বাস্তুবিদ্যা হলো বিভিন্ন জীব এবং তার চারপাশের পরিবেশ ও তাতে অন্তর্ভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া। 2 নম্বর খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায়? উদ্ভিজ ও প্রাণীজ। ঠিক আছে, এই খাদ্যগুলোকে বোঝায় সাধারণত। আচ্ছা, বায়ু শক্তি কি? এখানে উত্তর লিখবে বায়ুর গতিবেগে কাজে লেগে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলে। 2টি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। উত্তর লিখবে উদ্ভিজ ও প্রাণীজ। ওকে, উদ্ভিদ ও প্রাণী এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর কি। 2টি মরুজ উদ্ভিদের উদাহরণ দাও। 2টি মরুজ উদ্ভিদ হচ্ছে অর্থাৎ মরুভূমিতে জন্মায় যেগুলো পনিমনসা, সিরাপ মনসা এইগুলো। ঠিক আছে, উদ্ভিদ মরুভূমিতে জন্মায় এগুলো। এরপর 6 নম্বর দেখে 2টি অন্তঃপরজীবীর নাম লেখো। ওখানে উত্তর লিখবে ফিতাকৃমি, গোলকৃমি এইগুলো অন্তঃপরজীবী। 7 নম্বর খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। তো আমরা এখানে একটা তৃণভূমি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিচ্ছি, যেমন ঘাস এবং ঘাস ফড়িং অর্থাৎ ঘাসকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপে খায় এবং সাপকে বাজ পাখি খায়। ওকে, এরপর দেখো 8 নম্বর দেখে ফণী মনসার মূল কী কারণে দীর্ঘ হয়? তো জলের সন্ধানের জন্য দীর্ঘ হয়, অর্থাৎ ফণী মনসা কী হয়? মরুভূমিতে জন্মায়, তো জলের সন্ধানে এর মূলটা মাটির অনেক গভীরে চলে যায়। মরুভূমির প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কী থাকে? তো অধিক পরিমাণে মেদ জমা থাকে চামড়ার নিচে। 10 নম্বর হচ্ছে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীরা দুপুরের সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য কী কৌশল অবলম্বন করেন? তো মাটির ভিতর গভীর গর্তের মধ্যে ঢুকে যায়। 11 নম্বরে হচ্ছে পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কীরূপ হবে? তো এখানে জন্মহার বাড়বে। 12 নম্বরে খাদ্য সম্পর্কে উৎপাদকদের গ্রাস করে কারা? তো প্রাথমিক খাদকরা উৎপাদকদের গ্রাস করে বা উৎপাদকদের খায়। উৎপাদক হচ্ছে কি? সবুজ উদ্ভিদকেই উৎপাদক বলা হয়। 13 নম্বর হচ্ছে কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা ও মিথযোগিতা দেখা যায়? তো শৈবাল আর ছত্রাক এদের মধ্যে সহযোগিতা ও মিথজীবিতা দেখা যায়। বাস্তুতন্ত্রের 2টি জীবজ শর্তের উদাহরণ দাও। স্বভোজী ও পরভোজী উপাদান। এরপর আলো কোন প্রক্রিয়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? তো সালোক সংশ্লেষ এই প্রক্রিয়ার উপাদান হিসেবে আলো ব্যবহৃত হয়। সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করেন? তো সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সূর্যালোক শোষণ করে। পরেরটা দেখো রাইজোবিয়াম কোথায় বসবাস করে? সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বসবাস করে। খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কি? খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হচ্ছে উৎপাদক। যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে? তখন বলা হয় সেটাকে খাদ্য শৃঙ্খল। এরপর জল সম্পদের অতি ব্যবহারের একটি কুফল উল্লেখ করো। তো পানীয় জলের সমস্যা, জল সম্পদের অতি ব্যবহার ফলে পানীয় জলের সমস্যা হয়। জল সংরক্ষণের 2টি উপায় উল্লেখ করো। তো জলাশয় খনন ও বাঁধ প্রকল্প এগুলো হচ্ছে জল সংরক্ষণের উপায়। সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় কি থেকে? উত্তর লিখবে কয়লা থেকে। ওকে, কয়লা থেকে। 23 নম্বরে রান্নার জন্য সৌরশক্তিকে কীরূপে ব্যবহার করা হয়? তো সোলার কুকার। ঠিক আছে, সোলার কুকারে রান্নার জন্য ব্যবহার করা হয় সৌরশক্তিটাকে। ওকে, এরপর হচ্ছে সোলার ড্রায়ার কী কাজে লাগে? তো শস্য শুকাবার জন্য সোলার ড্রায়ার কাজে লাগে। প্রাণীদেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো পানীয় জল হিসাবে প্রাণীদেহে জলের প্রয়োজন। উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থায় উদ্ভিদের জলের প্রয়োজন হয়। এরপর দেখো 27 নম্বরে উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন উদাহরণ দাও। তো প্রয়োজনের অতিরিক্ত অরণ্য কেটে ফেলা হচ্ছে অথচ নতুন অরণ্য তৈরির পরিকল্পনা যথাযথ করা হচ্ছে না। এর ফলে কী হচ্ছে? উদ্ভিদের যে বিস্তার রীতি সেটা প্রভাবিত হচ্ছে। 28 নম্বর দাগে যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাদের কি বলে? তো তাদের বলা হয় স্বভোজী বা উৎপাদক। এরপর যেসব পরভোজী সরাসরি উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে? তো যারা সরাসরি উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় খাদক। ওকে, তো নেক্সট প্রশ্নগুলো দেখার আগে যদি তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে কোনো রকম মন্তব্য থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের যে মতামত সেগুলো কিন্তু লিখে জানাবে। ওকে,
তো আমরা পরের প্রশ্ন দেখব। এরপর আমরা 2 নম্বর মানের প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, সান প্ল্যান্ট বা হেলিওফাইট উদ্ভিদ কাদের বলে? আমরা উত্তর লিখছি, কিছু কিছু উদ্ভিদ আছে যারা উজ্জ্বল আলোকিত অঞ্চলে জন্মায়, বৃদ্ধি পায় ও বংশ বিস্তার করে, এদের সান প্ল্যান্ট বা হেলিওফাইট উদ্ভিদ বলে। ওকে, সান মানে হচ্ছে সূর্য, আর প্ল্যান্ট মানে কি গাছ। তো সান প্ল্যান্ট মানে হচ্ছে সূর্যের আলোয় উজ্জ্বল আলোতে যেগুলো জন্মায় সেগুলো বলা হচ্ছে কি সান প্ল্যান্ট বা হেলিওফাইট উদ্ভিদ। এরপর সেড প্ল্যান্ট বা সিওফাইট উদ্ভিদ কাদের বলে? কিছু কিছু উদ্ভিদ আছে যারা কম আলোয় ছায়াযুক্ত পরিবেশে বৃদ্ধি পায় ও বংশ বিস্তার করে, তাদের সেড বলা হয় সেড প্ল্যান্ট বা সিওফাইট। তো সেড মানে হচ্ছে ছায়া, আর প্ল্যান্ট মানে গাছ। তো সেড প্ল্যান্ট মানে ছায়াযুক্ত জায়গায় যে সমস্ত গাছ জন্মায় আর কি, সেগুলো বলা হচ্ছে সেড প্ল্যান্ট বা সিওফাইট। এরপর হচ্ছে কোন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়? উত্তর লিখবে, স্যালমন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়। 4 নম্বরে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? বাতাস নির্দিষ্ট তাপমাত্রায় যত শতাংশ জলীয় বাষ্প ধারণ করতে পারে তা হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। 5 নম্বরে, মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম হওয়ায় সেখানকার উদ্ভিদে কি কি অভিযোজন দেখা যায়? তো আমরা এখানে উত্তর লিখছি, মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম, ফলে সেখানকার উদ্ভিদগুলির পর্বমধ্য ছোট হয়, পাতাগুলি ছোট ও পুরু কিউটিকল যুক্ত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ক্যাকটাস জাতীয় গাছ। উদ্ভিদের এইসব অভিযোজন জল সঞ্চয়ের জন্য হয়। নেক্সট হচ্ছে, মেগাথার্মস কাদের বলা হয়? এখানে উত্তর লিখবে, যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বাস করে তাদের মেগাথার্মস বলে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর থেকে, হেকিস্টোথার্মস কাদের বলা হয়? তো যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রায় বাস করে তাদের হেকিস্টোথার্মস বলা হয়। 8 নম্বর থেকে, মাইক্রোথার্মস কাদের বলা হয়? তো নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের মাইক্রোথার্মস বলা হয়। এরপর মেসোথার্মস কাদের বলা হয়? মাঝারি তাপযুক্ত অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের মেসোথার্মস বলা হয়। নেক্সট হচ্ছে ক্যাম এর পুরো কথাটি কি, বা CAM এর পুরো কথাটি কি? তো CAM বা ক্যাম এর পুরো কথা হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এরপর হচ্ছে, কোন প্রকার উদ্ভিদের দেহে CAM অর্থাৎ ক্যাম ঘটে? এখানে উদ্ভিদ লিখবে, মেগাথার্মস উদ্ভিদের দেহে ক্যাম ঘটে। পরের প্রশ্ন, শীতঘুম বা হাইবারনেশন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। তো ব্যাঙের দেহে শীতঘুম বা হাইবারনেশন দেখা যায়। 13 নম্বর থেকে, প্রজাতি কাকে বলে? একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত জীব যারা নিজেদের মধ্যে যৌন জননে সক্ষম তারা হলো প্রজাতি। এরপর পপুলেশন কাকে বলে? উত্তর লিখবে, দেখো, একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির জীবগুলির সমষ্টিকে পপুলেশন বা জনসংখ্যা বলে। পপুলেশনের বৃদ্ধি কোন কোন শর্তের উপর নির্ভর করে? তো জীবের জন্মহার, মৃত্যুহার, পরিযান বা মাইগ্রেশন প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে। এরপর জন্মহার বা ন্যাটালিটি কি? এখানে উত্তর লিখবে, জীবের অপত্য সৃষ্টির হারকে জন্মহার বলে, অর্থাৎ একক সময়ে জনন এর মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে জন্মহার বা ন্যাটালিটি বলে। পরের প্রশ্ন, সর্বাধিক বা চরম জন্মহার কাকে বলে? তো যে কোনো ধরনের বাধা দানকারী শর্তের অনুপস্থিতিতে একক সময়ে কোনো পপুলেশনে সর্বাধিক যত সংখ্যক সদস্য যুক্ত হয় তাকে সর্বাধিক জন্মহার বা চরম জন্মহার বলে। 18 নম্বর হচ্ছে, বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহার কাকে বলে? তো পরিবেশের সম্ভাব্য সমস্ত বাধাদানকারী শর্তের উপস্থিতিতে একটি পপুলেশনে যে জন্মহার দেখা যায় তাকে বাস্তব জন্মহার বা ইকোলজিক্যাল জন্মহার বলে। ওকে, বাস্তব জন্মহার বা বস্তুবাদী জন্মহারও কিন্তু এখানে তোমাদের দিতে পারে। এরপর 19 নম্বর দেখা, মৃত্যুহার বা মর্টালিটি কাকে বলে? একক সময়ে জীবের মৃত্যুর ফলে যত সংখ্যক সদস্য পপুলেশন থেকে কমে যায় তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলেন। ন্যূনতম মৃত্যুহার বা কার্যকর মৃত্যুহার কাকে বলে? আদর্শ বা অনুকূল পরিবেশে একক সময়ে যে সর্বনিম্ন স্বাভাবিক মৃত্যু হয় তার হারকে বলা হয় ন্যূনতম বা কার্যকর মৃত্যুহার। এরপর বাস্তব মৃত্যুহার বা ইকোলজিক্যাল মৃত্যুহার কাকে বলেন? পরিবেশের বিভিন্ন শর্তের প্রভাবে পপুলেশনের যে মৃত্যুহার দেখা যায় তাকে ইকোলজিক্যাল বা বাস্তব মৃত্যুহার বলে। পরিযান কাকে বলে? উত্তর লিখবে, কোনো পপুলেশনের অন্তর্গত জীবেরা যখন দলবদ্ধভাবে দ্বিমুখী গমনে পুরনো বাসস্থান থেকে নতুন বাসস্থানে এবং প্রয়োজনীয় নতুন বাসস্থান থেকে পুরনো বাসস্থানে ফিরে আসে তাকে পরিযান বলে। পরের প্রশ্ন, কমিউনিটি স্তর কি? একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টি হলো কমিউনিটি সম্প্রদায় স্তর বা জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায়। এরপর একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে কোন ধরনের প্রতিযোগিতা দেখা যায়? তো আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা দেখা যায়। এরপর হচ্ছে, শিকারী জীবিতা বা প্রিডেশন কাকে বলে? দেখো, আমরা উত্তর লিখছি, দুই বা তার বেশি জীবের মধ্যে খাদ্য খাদক সম্পর্কযুক্ত যে আন্তঃক্রিয়া দেখা যায় তাকে শিকারী জীবিতা বা প্রেডেশন বলে।
পরজীবী বা প্যারাসাইট ও পোষক বা হোস্ট কাদের বলে? তো দুটি ভিন্ন প্রজাতির জীবের আন্তঃক্রিয়ায় যখন একটি প্রজাতি অপরটির থেকে পুষ্টি গ্রহণ করে ক্ষতি করে তখন তাকে পরজীবিতা বলে। যে নিজে উপকৃত হয় তাকে পরজীবী, আর যার উপর খাদ্য ও বাসস্থানের জন্য নির্ভর করে তাকে পোষক বলে। এরপর পরজীবী কয় প্রকার, কী কী? তো পরজীবী 8 প্রকার: বহি পরজীবী, অন্তঃপরজীবী, বাধ্যতামূলক পরজীবী, ইচ্ছাধীন পরজীবী, আনুষঙ্গিক পরজীবী, ভ্রমণরত পরজীবী, পর্যাবৃত্ত বা বিক্ষিপ্ত পরজীবী, রোগ সৃষ্টিকারী পরজীবী। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পরজীবী। বহি পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যেসব পরজীবী পোষকের দেহের বাইরের তলে সংলগ্ন থাকে অথবা আলগাভাবে প্রথিত থাকে তাদের বহি পরজীবী বলে। যেমন উকুন, জোঁক, এগুলো কিন্তু শরীরের বাইরে থাকে এই পরজীবীগুলো, তাই এগুলো হচ্ছে বহি পরজীবী। 28 নম্বরে হচ্ছে অন্তঃপরজীবী কাদের বলে? উদাহরণ দাও। যেসব পরজীবী পোষকের দেহের অভ্যন্তরে বসবাস করে তাদের অন্তঃপরজীবী বলে। যেমন হচ্ছে কৃমি দেহের ভেতরে থাকে, এটা অন্তঃপরজীবী। এরপর 29 নম্বরে বাধ্যতামূলক পরজীবী কাদের বলে? উদাহরণ দাও। যেসব পরজীবী তাদের জীবনের কোনো দশা অথবা সমগ্র জীবন পরজীবী রূপে পোষকের উপর নির্ভর করে অতিবাহিত করে তাদের বাধ্যতামূলক পরজীবী বলে। যেমন হচ্ছে প্লাজমোডিয়াম। এরপর হচ্ছে ইচ্ছাধীন পরজীবী কাকে বলে? যেসব পরজীবী জীবনযাত্রার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল নয় তাদের ইচ্ছাধীন পরজীবী বলে। যেমন ছাড়পোকা, জোঁক, এইগুলো। নেক্সট হচ্ছে সহযোগিতা বা মিথজীবিতা কাকে বলে? পুষ্টি, আত্মরক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে আন্তঃক্রিয়া দেখা যায় তাকে সহযোগিতা বা মিথজীবিতা বলে। যেমন লাইকেনের ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাক পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পাদন করে। এরপর 32 নম্বরে বাস্তুতন্ত্র কাকে বলে? দেখো, কোনো স্থানে বাসরত সমস্ত আন্তঃক্রিয়াশীল জীবগোষ্ঠী ও জড় পরিবেশ নিয়ে গঠিত এককে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তর লিখবে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। এরপর খাদ্য জাল কাকে বলে? উত্তর লিখবে একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে তাকে খাদ্য জালক বলে। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর যে সমস্ত জড় পদার্থ এবং জীবসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের অভাব পূরণে ও কল্যাণ সাধনে ব্যবহৃত হয় তাদের প্রাকৃতিক সম্পদ বলে। পরেরটা হচ্ছে মৎস্য চাষ কি? উত্তর লিখবে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের প্রজনন, পালন, সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহার করা হয় তাকে মৎস্য চাষ বা ফিশারি বলে। নেক্সট হচ্ছে পরিপোষক চক্র কাকে বলে? উত্তর লিখবে জীবদেহের পক্ষে গুরুত্বপূর্ণ পোষকগুলির জীব ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তনকে পরিপোষক চক্র বলে। মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখন। মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, মরু অঞ্চলের উচ্চ তাপমাত্রা থেকে বাঁচতে মরু প্রাণীরা অনেকে গর্তের ভিতর ঢুকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কে গ্রীষ্ম ঘুম বা স্টিভেশন বলে। 2 নম্বর হচ্ছে মরু অঞ্চলের প্রাণীদের ত্বকের নিচে মেদের পরিমাণ ও ত্বকের উপরে লোমের পরিমাণ কম হয়। এগুলো হচ্ছে মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপর হাইড্রোফাইট উদ্ভিদ কাদের বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখন। হাইড্রোফাইট উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যা জলাশয়ে বেড়ে ওঠে এবং বৃদ্ধি পায়। এই উদ্ভিদগুলি জলাশয়ে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়, যেমন হচ্ছে ওয়াটার লিলি। এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এই উদ্ভিদের জল ধারণ ক্ষমতা থাকে। 2 নম্বর হচ্ছে এই উদ্ভিদের পাতাগুলি সমতল হয়। ওকে, এরপর দেখো অর্থকরী গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুদের কিভাবে ভাগ করা যেতে পারে। তো অর্থকরী গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুদের 4 ভাগে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে 1 নম্বর দুগ্ধ উৎপাদনকারী প্রাণী, যেমন গরু, ছাগল, মহিষ, এগুলো দুগ্ধ উৎপাদনকারী প্রাণী। এরপর 2 নম্বর মাংস ও ডিম উৎপাদনকারী প্রাণী, গরু, ছাগল, ভেড়া, শূকর, হাঁস, মুরগি, এগুলো থেকে আমরা মাংস পাই। 3 নম্বর হচ্ছে পশম ও চামড়া উৎপাদনকারী প্রাণী, যেমন ভেড়া, ছাগল, গরু, মহিষ, ঘোড়া, উট, এগুলো থেকে আমরা পশম ও চামড়া পেয়ে থাকি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহৃত প্রাণী, যেমন গরু, মহিষ, ঘোড়া, গাধা, হাতি, খচ্চর, কুকুর, এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কেউ গরু টানার কাজে, কেউ বাড়ি পাহারা দেওয়ার কাজে, ঠিক আছে, গাড়ি টানার কাজে আর কি, কেউ বাড়ি পাহারা দেয় যেমন কুকুর, ওকে, কেউ মাল বয়, এরকম। তো পরেরটা দেখো খাদ্যের দুটি বিকল্প উৎস সম্পর্কে উল্লেখ করো।
1 নম্বর ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ও ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশু বা মানুষের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর ভোজ্য মাশরুম হলো নরম মাংস ও সুগন্ধযুক্ত খাদ্য। এর মধ্যে প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন, খনিজ, মৌল, তন্তুজ পদার্থ থাকে। তো এগুলো হচ্ছে বিকল্প খাদ্যের উৎস। নেক্সট, শক্তি সম্পদ বলতে কি বোঝো? তো কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তির বিভিন্ন রূপ বর্তমান, যেমন তাপশক্তি, বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি এগুলো। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় লেখো। তো প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় হচ্ছে, একরকম বাড়িতে প্রয়োজনের বাইরে আলো, পাখা ইত্যাদি বন্ধ রেখে বিদ্যুতের সাশ্রয় করা প্রয়োজন। 2 নম্বর বাড়িতে বাল্ব, টিউব লাইটের বদলে CFL লাইটের ব্যবহারে আলো বাড়ে এবং বিদ্যুৎ খরচ কম হয়। নেক্সট হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র বলতে কি বোঝো? দেখো, বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% বা 10% পরবর্তী স্তরে যায়। এভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তী স্তরের 10% শক্তি প্রভাবিত হয় বা প্রবাহিত হয়। ঠিক আছে, একে এই শক্তির 10% সূত্র বলে। বিজ্ঞানের লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা, তাই তার নাম অনুসারে এই সূত্রকে লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। তো এইগুলো আমরা 2 নম্বর মানের প্রশ্ন দেখলাম। প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানতে পারে এবং এগুলো পরীক্ষার জন্য তারাও প্রিপেয়ার করে নিতে পারে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখবো। এরপর আমরা 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর দেখবো। প্রথম হচ্ছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বোঝো? আলোচনা করো। দেখো, বাস্তুতন্ত্রের উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। তো বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহ 3টি পর্যায়ে সম্পন্ন হয়, যথা 1 নম্বর শক্তি অর্জন। শক্তির মূল উৎস হলো সূর্যালোক অর্থাৎ সৌরশক্তি। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। পরে ওই রাসায়নিক শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতিশক্তিরূপে আবদ্ধ হয়, তাই এই পর্যায়কে শক্তি অর্জন বলা হয়। তো প্রথমে কি শক্তিটাকে অর্জন করা হয়? সৌরশক্তিটাকে কি অর্জন করে? গাছ বা সবুজ উদ্ভিদ। এরপর 2 নম্বর হচ্ছে শক্তির ব্যবহার। বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরে আসল শক্তি উৎপাদন করে উৎপাদক অর্থাৎ গাছ আর কি, সবুজ গাছ। উৎপাদক কর্তৃক গৃহীত সৌরশক্তি খাদ্য শৃঙ্খলে আবদ্ধ বিভিন্ন জীবগোষ্ঠী পর্যায়ক্রমে গ্রহণ করে শক্তির প্রবাহ অক্ষুণ্ণ রাখে। আর এই জীবগোষ্ঠী যে পরিমাণ শক্তি গ্রহণ করে তার বেশিরভাগ দেহের তাপ উৎপাদন এবং নানা প্রকার জৈবনিক কাজে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে শক্তির স্থানান্তর। এটা 2 নম্বর দেবে, এটা 3 নম্বর দেবে। ঠিক আছে, শক্তির স্থানান্তর। বাস্তুতন্ত্রের উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি পর্যায়ক্রমে প্রথম সারির, দ্বিতীয় সারির এবং তৃতীয় সারির এবং শেষ সর্বোচ্চ সারির খাদকের দেহে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের প্রতি ধাপে মোট শক্তির প্রায় 90% অপচয় হয় এবং মাত্র 10% দেহ গঠনের কাজে লাগে। পরের প্রশ্ন, কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি উল্লেখ করো। দেখো, কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি হলো 1 নম্বর প্রতিযোগিতা বা কম্পিটিশান। খাদ্য, আশ্রয়, প্রজননের অধিকার স্থাপন করার জন্য একই প্রজাতির অথবা ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা প্রায়ই লেগে থাকে। এটি ঋণাত্মক আন্তঃক্রিয়া। ওকে, যেমন হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার জন্য উদ্ভিদের মধ্যে বৃদ্ধির প্রতিযোগিতা, খাদ্য ও প্রজননের জন্য হরিণে সিংহে লড়াই। ঠিক আছে, এগুলো হচ্ছে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা সেটা। এরপর হচ্ছে 2 নম্বর খাদ্য সম্পর্ক বা প্রিডেশন। একটি বাস্তুতন্ত্রে একটি খাদ্য স্তর থেকে ক্রম পর্যায়ে পরবর্তী খাদ্য স্তরে শক্তির প্রবাহ চলতে থাকে। এটি এটি ধনাত্মক ঋণাত্মক। ঠিক আছে, প্লাস মাইনাস একটি আন্তঃক্রিয়া। যেমন হচ্ছে ঘাস উৎপাদক, তারপর ঘাস ফড়িং খায়, সে হচ্ছে প্রাথমিক খাদক। এই ঘাস ফড়িংকে আবার ব্যাঙ খাচ্ছে, এটা হচ্ছে গৌণ খাদক। ব্যাঙকে আবার সাপ খাচ্ছে, সে হচ্ছে প্রগৌণ খাদক। আর সাপকে খাচ্ছে কে? বাজ পাখি, এ হচ্ছে সর্বোচ্চ খাদক। ঠিক আছে, সবার ওপরে। 3 নম্বর হচ্ছে পরজীবিতা বা প্যারাসিটিজম। যেসব প্রজাতি খাদ্য ও আশ্রয়ের জন্য অন্য কোনো প্রজাতির উপর নির্ভরশীল হয় পরিবর্তে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে, তাকে পরজীবিতা বলে। যে প্রজাতি নির্ভরশীল তাকে পরজীবী এবং যার উপর নির্ভরশীল তাকে পোষক বা হোস্ট বলে। এটি ধনাত্মক ঋণাত্মক একটি সন্নিবেশ। 4 নম্বর সহযোগিতা বা কোঅপারেশন। যে সহাবস্থানের মাধ্যমে দুটি ভিন্ন প্রজাতির
আন্তঃবিক্রিয়ার দ্বারা উভয় প্রজাতি বিশেষভাবে উপকৃত হয় তাকে সহযোগিতা বা মিথজীবিতা বলে। এটি এক প্রকার ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ধনাত্মক বা ধনাত্মক নিরপেক্ষ আন্তঃক্রিয়া। যেমন লাইকেন নামক এক প্রকার উদ্ভিদ বিশেষ এক প্রকার শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে সৃষ্টি হয়। 3 নম্বর দেখে জেরোফাইট উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো। তো জেরোফাইট উদ্ভিদের অভিযোজন হচ্ছে কম আর্দ্রতাযুক্ত ঊষর পরিবেশে বসবাস করার জন্য এদের নিম্নরূপ অভিযোজন বৈশিষ্ট্য দেখা যায়। 1 নম্বর কাণ্ড স্থূল রসালো চ্যাপ্টা সবুজ এবং পুরো কিউটিকল দিয়ে ঢাকা থাকে। 2 নম্বর হচ্ছে বাষ্প মোচন রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। 3 নম্বর হচ্ছে প্রধান মূল খুব দীর্ঘ জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করে। ওকে, এরপর হচ্ছে 4 নম্বর পার্শ্বীয় মূলগুলি মাটির নিচেই ছড়িয়ে থাকে যাতে অল্প বৃষ্টি হলে জল দ্রুত শোষণ করে নিতে পারে। তো এগুলো হচ্ছে জেরোফাইট এই উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। 4 নম্বর থেকে দেখো বনজ সম্পদের ব্যবহার লেখো, বন ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। আমরা লিখছি দেখো বনজ সম্পদের ব্যবহার প্রথমে লিখছি। 1 নম্বর হচ্ছে বন সম্পদ সংরক্ষণে প্রধান ভূমিকা, বন জল সম্পদ সংরক্ষণের প্রধান ভূমিকা পালন করে, এটা হচ্ছে বনজ সম্পদের একটি ব্যবহার। 2 নম্বর বন বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। 3 নম্বর হচ্ছে বন ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করে, ভূমিক্ষয় রোধ করে আর কি। 4 নম্বর বন থেকে আমরা নিত্য ব্যবহার্য সম্পদ সংগ্রহ করি, যেমন আসবাবপত্র তৈরির জন্য কাঠ, জ্বালানি, ধুনো, মধু, গাছের ছাল ইত্যাদি, বিভিন্ন ভেষজ সামগ্রী ইত্যাদি জিনিসপত্র আমরা গাছ থেকে পেয়ে থাকি, অর্থাৎ অরণ্য বা বন থেকে পেয়ে থাকি। 5 নম্বর বনজ উদ্ভিদ থেকে কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে যার দ্বারা বহু লোকের কর্মসংস্থান হয়। এগুলো হচ্ছে বনজ সম্পদের ব্যবহার। 6 নম্বর হচ্ছে বনভূমি পশু পাখিদের আবাসস্থল, পশু পাখিরা বনভূমিতে বসবাস করে। 7 নম্বর বন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, যার ফলে কি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে বনভূমির জন্যই। এরপর আমরা লিখব বন ধ্বংসের কারণ। 1 নম্বর হচ্ছে কৃষিকাজ, বনভূমি পরিষ্কার করে কৃষিকাজের জন্য জমি তৈরি করা বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ। 2 নম্বর গবাদি পশুর পালন, পশু চালানোর জন্য বনভূমি পরিষ্কার করা হয় যা বনভূমি হ্রাসের একটি অন্যতম কারণ। 2 নম্বর কাঠ সংগ্রহ, কাঠ, কাগজ এবং অন্যান্য পণ্যের জন্য গাছ কেটে ফেলা হয়। 4 নম্বর জ্বালানি, কাঠ সংগ্রহ, জ্বালানির জন্য গাছ কাটা হয় বিশেষ করে গ্রামীণ এলাকায়, এগুলো হচ্ছে বন ধ্বংসের কারণ। 5 নম্বর অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ রাস্তা, বাড়ি এবং অন্যান্য অবকাঠামো তৈরির জন্য বনভূমি ধ্বংস করা হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে বন ধ্বংসের কারণ। এরপর বন ধ্বংসের ফলাফলটা কি? 1 নম্বর জলবায়ু পরিবর্তন, বনভূমি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। ওকে, বনভূমি ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে। 2 নম্বর হচ্ছে মাটির ক্ষয়, গাছের শিকড় মাটি ধরে রাখে, অর্থাৎ মাটিকে শক্ত করে ধরে রাখে। বনভূমি ধ্বংসের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায় যা ভূমিক্ষয়ের কারণ হতে পারে। 3 নম্বর হচ্ছে জীব বৈচিত্র্যের ক্ষতি, বনভূমি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, বন ধ্বংসের ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। এরপর 4 নম্বর মরুকরণ, বনভূমি ধ্বংসের ফলে মাটি শুষ্ক হয়ে যায় এবং মরুভূমি তৈরি হয়। তো বন ধ্বংসের ফলে এই সমস্ত এইগুলো ঘটে। এরপর জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলি কী কী? দেখো, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা হচ্ছে 1 নম্বর প্রকৃতির জলচক্রকে সঠিক অবস্থায় রাখা, অর্থাৎ প্রকৃতির যে জলচক্র সেটাকে সঠিক অবস্থায় রাখার জন্য আমাদের জল সংরক্ষণ করা প্রয়োজন। এরপর হচ্ছে এটা 2 নম্বর হবে খরার প্রকোপ থেকে উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার উপযোগী জল সরবরাহ করা, যাতে খরা বেশি না হয় তার জন্য কিন্তু আমাদের জল সংরক্ষণ করে রাখা দরকার। কৃষিকাজে সহায়তা করা, তার জন্য জল সংরক্ষণ করতে হবে। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জল সরবরাহকে স্বাভাবিক রাখা, তার জন্য আমাদের জল সংরক্ষণ করতে হবে। জলচর প্রাণীদের অস্তিত্ব রক্ষা করা, অর্থাৎ জলচর প্রাণীরা যাতে বেঁচে থাকতে পারে তার জন্য কিন্তু জল সংরক্ষণ করে রাখতে, জল সংরক্ষণ আমাদের করতে হবে। জল শুকিয়ে গেলে কিন্তু সেই জলচর প্রাণীরা কিন্তু আর অস্তিত্ব থাকবে না সেগুলোর। এরপর বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলো কী কী? 1 নম্বর হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ, এটি বৃষ্টির জল ধরে রাখার একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে বাড়ির ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করে একটি ট্যাঙ্কে বা জলাধারে জমা করা হয়। সংগৃহীত জল পরিশ্রুত করে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এবং পানীয় জল, যেমন পানীয় জল, সেচ, এই সমস্ত কাজে ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর জলাধার তৈরি করা, পুকুর, হ্রদ, খাল ইত্যাদি তৈরি করে বৃষ্টির জল ধরে রাখা যায়। এগুলো জল সংরক্ষণের পাশাপাশি ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধিতেও
সাহায্য করে। এগুলো হচ্ছে বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতি, আমরা দুটি আলোচনা করলাম। এরপর দেখো শক্তির উৎসরূপে কয়লা ও খনিজ তেলের ব্যবহারগুলি উল্লেখ করো। তো শক্তির উৎসরূপে কয়লার ব্যবহার আমরা প্রথমে লিখছি। 1 নম্বর বিদ্যুৎ উৎপাদন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে শিল্পে ব্যবহার, সিমেন্ট, কাগজ, অ্যালুমিনিয়াম এবং রাসায়নিক দ্রব্য তৈরির মতো শিল্পে কয়লা একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। 3 নম্বর ইট ভাটা, ইট তৈরি করার জন্য কয়লার ব্যাপক ব্যবহার দেখা যায়। এরপর 4 নম্বরে গৃহস্থালির জ্বালানি হিসাবে কয়লার ব্যবহার অত্যন্ত ব্যাপক। এছাড়া শীত প্রধান দেশে ঘর গরম রাখার জন্য আগুন জ্বালাতে কয়লা ব্যবহৃত হয়। খনিজ তেলের ব্যবহার কোনগুলো? 1 নম্বর পেট্রোল, ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল, গ্যাসোলিন, এলপিজি ইত্যাদি বিভিন্ন ধরনের জ্বালানি তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে এই জ্বালানিগুলি বাস, লরি, মোটরগাড়ি, জাহাজ, বিমান, ট্রেন ইত্যাদি বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হয়। 3 নম্বর শিল্প, কলকারখানায় যন্ত্রপাতি চালানো এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য খনিজ তেল ভিত্তিক জ্বালানি ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন দেখব শক্তি কি, শক্তির ব্যবহারগুলি উল্লেখ করেন। তো শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তির বিভিন্ন রূপ বর্তমান, যেমন হচ্ছে তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, এরপর বায়ু শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি রয়েছে। তো শক্তির ব্যবহার কোনগুলো? 1 নম্বর হচ্ছে প্রচলিত শক্তির ব্যবহারগুলো আমরা লিখছি প্রথমে। আমরা সাধারণত যেসব প্রচলিত শক্তিকে দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি তা হলো 1 নম্বর কয়লার মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে রান্নার কাজে, শিল্পে, তাপবিদ্যুৎ কেন্দ্রে স্টিম উৎপাদনে ব্যবহার করা হয়। 2 নম্বর পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদির মধ্যে সঞ্চিত শক্তিকে ব্যবহার করে বিভিন্ন প্রকার যানবাহন ও কারখানার বিভিন্ন প্রকার যন্ত্রপাতি চালনা করা হয়। এরপর হচ্ছে 2 নম্বর অপ্রচলিত শক্তির ব্যবহার। বর্তমান যুগে ব্যবহৃত উল্লেখযোগ্য অপ্রচলিত শক্তিগুলি হচ্ছে 1 নম্বর বায়ু শক্তি। বর্তমানে বায়ু শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে গ্রামীণ ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জল সরবরাহের কাজে ও দৈনন্দিন কাজে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে সৌরশক্তি। সূর্য থেকে প্রাপ্ত সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সোলার হিটারের সাহায্যে জল গরম, সোলার কুকারে রান্না ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখার কাজে ব্যবহার করা হচ্ছে। নেক্সট 4 নম্বর হচ্ছে জোয়ার ভাটার শক্তি। 3 নম্বর হবে। 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটার শক্তি। নদীতে জোয়ার ভাটার সময় তীব্র জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা বিভিন্ন অফিস, হাসপাতাল, বিদ্যালয়, গৃহস্থের বাড়ি ইত্যাদিতে ব্যবহার করা হয়। দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বিষয়ের 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর ও 5 নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং তোমরা প্রথমে তোমাদের পাঠ্য বই থেকে যে অধ্যায়টা তোমাদের রয়েছে 5 নম্বর অধ্যায় সেটাকে একবার রিডিং পড়বে, তারপরে এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে তোমরা এই অধ্যায় থেকে সমস্ত ধরনের প্রশ্নের পরীক্ষায় উত্তর লিখতে পারবে। ওকে। আর যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেড কোর্সের মধ্যে থাকবে এবং পেড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সাজেশন, ওকে, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। ওকে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।